আমরা আজকে ওভারঅল চ্যাপ্টার 14 এর ওভারঅল হচ্ছে বিষয় চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। স্ক্রিন শেয়ারে চলে যাব। আচ্ছা, সো আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু বা চ্যাপ্টার সেটা হচ্ছে চ্যাপ্টার 14। হ্যাঁ, আমার ল্যাপটপ মাঝে মধ্যে কাজ করে না, কি কারণে এটা হচ্ছে বুঝতে পারছি না। কি অবস্থা দেখো কত করে। আচ্ছা, সো এখানে আমি বিষয়বস্তু যেটা রেখেছি যে অধ্যায় 14 এর মধ্যে যা কিছু আছে আমাদের বইয়ের, ইনক্লুডিং একদম লাস্ট পর্যন্ত, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা আছে পুরো বিষয়টা আমি সংক্ষিপ্ত এখানে সাজিয়েছি। তো এখানে যদিও প্রথম ক্লাসে মনে হয় তোমরা স্ক্রিনশট নিয়েছিলে, তারপরেও যারা আগের ক্লাসে ছিলে না তাদের জন্য হচ্ছে এই লেখাগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে দিতে পারো, অথবা আজকে রেকর্ডিং ক্লাসটা আমি রিপোর্ট টু মিস একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো মিস, জিএমও আর ট্রান্সজেনিক জীবের মধ্যে মূল পার্থক্য কোথায়? মূল পার্থক্যটা হচ্ছে যে জিএমওটা হচ্ছে যে কোনো ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ, ছোট থেকে বড় যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগের ফলে যদি ওই জীবের কোনো যে কোনো ধরনের পরিবর্তন সাধিত হয় তখন সেটা হবে জিএমও। ঠিক আছে। আর ট্রান্সজেনিক জীব মানে হচ্ছে কেবলমাত্র রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে যে জীবটা তৈরি, নতুন বৈশিষ্ট্য সমন্বিত যে জীবটা তৈরি করা হবে সেটা হচ্ছে তোমার ট্রান্সজেনিক জীব। ঠিক আছে, এইটুকুই বেসিক পার্থক্য এটাই। তাহলে আমরা কি কি পেলাম এই চ্যাপ্টারে? জীব প্রযুক্তির ধারণা। আমি কিন্তু ওভারঅল আজকে চ্যাপ্টারটা নিয়ে জাস্ট শুধু রিমাইন্ডে দিব, সুতরাং আজকে বোঝানোর বিষয় কম, যেহেতু আগের ক্লাসগুলোতে সমস্ত বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছিল, আজকে কম বোঝাবো। টিস্যু কালচার ব্যাখ্যা করতে পারবে, শস্য উৎপাদনে টিস্যু কালচার ব্যবহার বর্ণনা করতে পারবে, এবং সেখানে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি ব্যবহার হয় সেটাও রেখেছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে। শস্য উৎপাদনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার মানে হচ্ছে কি রেকমেন্ডেড ডিএনএ। ঠিক আছে। হরমোন এবং ইনসুলিন উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, জীব প্রযুক্তির উপযোগিতা ইত্যাদি ছোট ছোট অনেক বিষয় এই চ্যাপ্টারের মধ্যে আছে। তো চলো আমরা আলোচনা করেছি, আমরা এবার চ্যাপ্টারের ভিতরে যাই। আমার ল্যাপটপে কি সমস্যা? আচ্ছা, শিখন ফল কি কি ছিল? শিখন ফল মানে হচ্ছে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, আমি সেই প্রশ্নগুলো এখানে রেখেছি, তোমরা খাতায় উঠিয়ে নিবে অথবা স্ক্রিনশট দিয়ে নিবে। জীব প্রযুক্তির ধারণা, গুরুত্ব, ব্যাখ্যা, এটার মধ্যে হচ্ছে যত প্রথম দিকের যত সংজ্ঞা আছে সেই সংজ্ঞাগুলো, অর্থাৎ 1 মার্কসের 2 মার্কসের কিছু প্রশ্ন এখানে আছে, গুরুত্বপূর্ণ শব্দগুলো সম্পর্কে ব্যাখ্যা আছে। টিস্যু কালচারের ব্যাখ্যা অর্থাৎ টিস্যু কালচারের ধাপগুলো ব্যাখ্যা করা, শস্য উৎপাদনে টিস্যু কালচারের ব্যবহার, তারপরে হচ্ছে জিন প্রকৌশল বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সম্পর্কে ধারণা, মানে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির আমরা পুরা যে ধাপগুলো আছে, প্রক্রিয়াটা কিভাবে করা হয় সেটা জানবো, জিন প্রকৌশলের ব্যবহার সম্পর্কে আমরা জানবো। তো এই 5টা হচ্ছে তোমার টোটাল প্রশ্ন আমাদের এই চ্যাপ্টারে। তবে প্রথমটা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য, আর পরের গুলো সব এমসিকিউ 2 মার্কস 1 মার্কস এবং বড় প্রশ্নের জন্য। ঠিক আছে। আচ্ছা, জীব প্রযুক্তির ধারণার মধ্যে আমি কিছু শব্দ এখানে শুধু আজকে জাস্ট শুধু রিমাইন্ডার দেওয়ার জন্য বলবো। বায়োটেকনোলজি শব্দটা আসছে 2টা শব্দ থেকে, বায়োলজি এবং টেকনোলজি, দুটো মিলে হচ্ছে বায়োটেকনোলজি। অর্থাৎ বায়োলজি তো আমরা জানি জীববিজ্ঞান, এবং টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি, তার মানে জীবন সংক্রান্ত যত প্রযুক্তি আছে সেটা আসবে জীব প্রযুক্তির আন্ডারে। এই শব্দটা কে প্রবর্তন করেছেন? কার্ল এরিকি। তিনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? হাঙ্গেরীয়, আসলে বিজ্ঞানী না, তিনি একজন প্রকৌশলী ছিলেন, হাঙ্গেরীয় প্রকৌশলী। ঠিক আছে, কার্ল এরিকি। এবং কত সালে তিনি এই শব্দটি প্রবর্তন করেছেন? 1919 সালে। এই জীব প্রযুক্তির সম্পর্কে ধারণা মূলত
কোথা থেকে আসে? যে অনুজীব নিয়ে পড়ার পর, মানে অনুজীব যেহেতু ব্যবহার করা হয়, সুতরাং অনুজীবকে ব্যবহার করে আমরা এই জীব প্রযুক্তিকে প্রতিষ্ঠা করব। আচ্ছা, গাজন এবং চালাইকরণ হচ্ছে সবচেয়ে আদি জীব প্রযুক্তির উদাহরণ। আগের দিনে মানুষ এটা ব্যবহার করতো ঠিকই, কিন্তু জানতো না যে এটা জীব প্রযুক্তির একটা অংশ। আচ্ছা, জীব প্রযুক্তির অন্যতম প্রধান একটা কি বলবো সাইট অথবা কি বলবো এটাকে শাখা হচ্ছে টিস্যু কালচার, যা দিয়ে নাকি একটা বীজ ছাড়া অথবা অঙ্গজ প্রজনন ছাড়া কোনো উদ্ভিদের যে কোনো একটা অংশ, বর্ধনশীল কোনো একটা অংশ থেকে কিছু টিস্যু নিয়ে সেই টিস্যু থেকে যতটা কোষ থাকবে প্রত্যেক কোষ থেকে একটা করে চারা উৎপন্ন হবে। এই প্রযুক্তিটাকে বলা হয় টিস্যু কালচার, অর্থাৎ একটা কিছু নির্দিষ্ট টিস্যুকে একটা কালচার মাধ্যমে বর্ধন করার বা বর্ধিত করার যে মূল নীতি সেটা হচ্ছে টিস্যু কালচার। ঠিক আছে। আচ্ছা, প্রোটিপটেন্টটা হচ্ছে কি? প্রোটিপটেন্ট স্টেম সেলটা কি? প্রোটিপটেন্ট স্টেম সেলটা হচ্ছে উদ্ভিদের সেই বর্ধনশীল অংশ যেখান থেকে অনায়াসে অসংখ্য চারা উৎপাদন করা যায়। প্রোটিপটেন্ট স্টেম সেলটা হচ্ছে সেই উদ্ভিদ কোষ যেখান থেকে সরাসরি উদ্ভিদের চারা উৎপাদন করা সম্ভব, এবং সেটা কোথায় উপস্থিত থাকে আমরা পরের স্লাইডে দেখবো। কিছু কিছু কোষ আমি রেখেছি যেমন এখনই আসুক। আচ্ছা, এটার পরে যাচ্ছি। টিস্যু কালচারের সংজ্ঞাটা রেখেছি এখানে, আমি একটু আগে বলে দিলাম। আচ্ছা, এখানে দেখো উদ্ভিদের টিস্যু কালচারে ব্যবহৃত অঙ্গ সমূহ কি কি, যেটা নাকি আমি প্রোটিপটেন্ট বলেছিলাম বা এক্সপ্লান্ট। সেটা কি? পরাগরেণু হতে পারে, শিশু বা পার্শ্বমুকুল হতে পারে, পর্ব হতে পারে, মূলাংশ হতে পারে, কাণ্ড বা বর্ধনশীল পাতার অর্থাৎ কুড়ির অগ্রভাগ হতে পারে ইত্যাদি। হচ্ছে তোমার যে কোনো একটা পুষ্টিবর্ধক মাধ্যমে কালচার করা হবে, তখন এটাকে টিস্যু কালচার বলা হবে। আর এক্সপ্লান্টের স্পেসিফিক সংজ্ঞাটা এখানে ব্যবহার করা হচ্ছে টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশটা পৃথক করে নিয়ে ব্যবহার করা হবে, যে উদ্ভিদ থেকে যে অংশটুকু কেটে নেওয়া হবে সেটাই হবে এক্সপ্লান্ট। আচ্ছা, এখন আমরা চলে যাব টিস্যু কালচার প্রযুক্তির ধাপ সমূহে। প্রথমটা হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন। আমি প্রথম দিনেই বলেছিলাম যে অবশ্যই উন্নত গুণ সম্পন্ন, রোগমুক্ত, তারপর উচ্চ ফলনশীল, খুব দ্রুত বর্ধনশীল এবং স্বাস্থ্যবান উদ্ভিদ নিতে হবে মাতৃ উদ্ভিদ থেকে। কারণ আমরা যে বৈশিষ্ট্যের উদ্ভিদটা নিব সেই বৈশিষ্ট্যের চারাই কিন্তু পাবো। এই কারণে মাতৃ উদ্ভিদটা হতে হবে সবল। আবাদ মাধ্যম তৈরি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা। এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আছে। আচ্ছা, কি কি এমসিকিউ? যে আগার মাধ্যম, কোন মাধ্যমটা নেওয়া হবে বা কোন পদার্থটা নেওয়া হবে সেমি সলিড হিসেবে, সেটা হচ্ছে আগার হবে। দেন আগারের সাথে আর কি কি মেশাতে হবে? পুষ্টি খনিজ লবণ মেশাতে হবে, ভিটামিন মেশাইতে হবে, ফাইটো হরমোন মেশাতে হবে, সুক্রোজ মেশাতে হবে ইত্যাদি। আমি কিন্তু প্রথম দিন এগুলো ব্যাখ্যা করেছিলাম, সো আমি এখন সেই ব্যাখ্যাতে যাব না। জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা, এখানে অনেকগুলো এমসিকিউ আছে। যেমন মেশিনটার নাম কি? যে মেশিনে করে, যে মেশিনটাতে জীবাণুমুক্ত করা হবে আবাদ মাধ্যমটাকে, সেটা হচ্ছে অটোক্লেভ যন্ত্র বা অটোক্লেভ মেশিন। সেই যন্ত্রের তাপমাত্রা কত হতে হবে? 121 ডিগ্রি প্লাস মাইনাস, খুব মানে কাছাকাছি হবে। 121 ডিগ্রি থেকে হবে 21 ডিগ্রি দিবে, 121 ডিগ্রি দিবে। তারপরে হচ্ছে কতটুকু বায়ুচাপে রাখতে হবে? 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ বায়ুচাপে রাখতে হবে। তারপরে রাখার পর কত মিনিট রাখতে হবে? 20 মিনিট রাখতে হবে। এই 20 মিনিট রাখার পরে এটাকে পুনরায় মুখ বন্ধ করে কনিক্যাল ফ্লাস্কটাকে একটা ঘরের মধ্যে রাখতে হবে। সেই ঘরের তাপমাত্রা হবে কত? 25 প্লাস মাইনাস 2। ঠিক আছে, 25 প্লাস মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে, ঘরের তাপমাত্রা। প্লাস মাইনাস 2 মানে হচ্ছে তোমার প্রজাতি ভেদে তোমার এই তাপমাত্রাটা কম বেশি করা যেতে পারে, তবে 25-এর আশেপাশেই হতে হবে। সেটা কত? প্লাস মাইনাস 2 হতে হবে। ওকে, কোনো প্রশ্ন করবে? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আমরা কি করছি? এর রেখে দেওয়ার পর ওই যে আমরা টিস্যুটাকে কেটে নিয়েছি, সেই টিস্যুটা একটা টিস্যু মন্ডে পরিণত হবে, অর্থাৎ সেল ডিভিশন হতে হতে সেটা একটা অবয়ববিহীন টিস্যু মন্ডে পরিণত হবে। এবং এই টিস্যু মন্ডটাকে বলা হয় তখন ক্যালাস। ক্যালাস একটা 1 মার্কসের সৃজনশীল কোশ্চেন। ঠিক আছে, ক্যালাস কি? আচ্ছা, পরবর্তীতে এই টিস্যু মন্ড থেকে কি হবে? অনুচারা তৈরি হবে। অনুচারা কি? একেবারে ছোট্ট বিটপ এবং ভ্রূণমূল বা ভ্রূণমুকুল সহ যে ছোট্ট চারা, সেটাকে বলা হবে অনুচারা। এবং এই অনুচারা থেকে পরবর্তীতে তোমার কাণ্ড এবং মূল বৃদ্ধি পেয়ে বা বড় হয়ে সেটা চারায় পরিণত হবে। ওকে, এখন
এই চারা যখন নাকি চারা উৎপাদন করতে হবে, আমরা যে মাধ্যমটাতে রেখেছিলাম সেই মাধ্যমে কিন্তু পুষ্টি পদার্থগুলো মনে করো ইউজড হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে যে নতুন একটা কালচার মাধ্যমে আবার এই অনু চারাটাকে রাখতে হবে। কেন রাখতে হবে? যাতে করে সাফিসিয়েন্ট পরিমাণে মূল উৎপাদন হতে পারে, ঠিক আছে? এবং সাফিসিয়েন্ট পরিমাণে যদি মূল উৎপাদিত হয় তাহলে কিন্তু চারাটা খুব দ্রুত নিজে নিজে মাটি থেকে পুষ্টি লবণ এবং পানি গ্রহণ করতে সক্ষম হবে। এই কারণে তার মূল সৃষ্টি করাটা এখন আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, যখনই মূল সৃষ্টি হয়ে যাবে চারাটার, তখন কি করতে হবে? এই যে টবের মধ্যে আমরা অনুচারাটাকে লাগিয়েছিলাম সেই টব সহ অনুচারাটাকে কিছুক্ষণ বাইরে কিছুক্ষণ ভেতরে এভাবে করে করে বাইরের পরিবেশের সাথে তাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। যখনই বেশিরভাগ সময়টা বাইরে রাখার ফলেও ধরো চারাটার কোনো ক্ষতি হবে না বাইরের পরিবেশে, তখন হচ্ছে এই চারাটা মাঠ পর্যায়ে লাগানোর উপযুক্ত হবে। এবং তখন এই চারাটাকে তখন তুমি মাঠ পর্যায়ে নিয়ে লাগিয়ে দিলে এটা সুস্থ সবল হয়ে বেড়ে উঠবে। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট স্টেজ আমাদের টিস্যু কালচারের। এবং 5টা স্টেজ আছে, 5টা স্টেজ যে আমি যে কথাগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি কিছু দেওয়ার প্রয়োজন হবে না। এবার আমরা টিস্যু কালচারের প্রযুক্তির ধাপের ছবিটা দেখি। বইয়ের মধ্যে এই ছবিটা আছে, বইয়ের ছবিটা খুব বেটার একটা ছবি, খুব ভালো একটা ছবি। অন্যান্য ছবির চেয়ে আমার মনে হয় তোমরা এই ছবিটাই প্র্যাকটিস করবে, ঠিক আছে? এবং এই ছবিটা দেখে হচ্ছে তোমরা বর্ণনা করার চেষ্টা করবে, তাহলে হচ্ছে নিজে নিজে বর্ণনা করবে। তুমি যদি বুঝতে পারো তাহলে হচ্ছে তোমার বর্ণনা সহজ হয়ে যাবে। এখন আমরা চলে আসবো টিস্যু কালচারের ব্যবহারে। আচ্ছা, টিস্যু কালচারের মাধ্যমে অসংখ্য চারা উৎপাদন করা যায়, এটা তোমরা আগেই জেনেছি। কি কি চারা উৎপাদন করা যায়? সহজেই রোগ মুক্ত ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা যাবে, ঋতুভিত্তিক সীমাবদ্ধতা দূর করা যাবে। আমি এগুলো আর ব্যাখ্যাতে যাচ্ছি না, প্রথম দিন আমি সবগুলো পয়েন্ট ব্যাখ্যা করেছিলাম। আচ্ছা, স্বল্প সময়ে অধিক সংখ্যক চারা স্বল্প জায়গায় রাখার মতো ব্যবস্থা করা যায়। বীজ যাদের হয় না সেগুলোর খুব বেশি এবং তাড়াতাড়ি চারা পাওয়ার জন্য এই প্রযুক্তিটা ব্যবহার করা যেতে পারে। বিলুপ্ত প্রায় উদ্ভিদকে সংরক্ষণ করার জন্য এটা একটা খুব ভালো একটা উপায়, হ্যাঁ, এবং স্বীকৃতি প্রাপ্ত একটা উপায়। কারণ কি, যে অল্প সময়ে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করে সংরক্ষণ করা যাবে। আচ্ছা, যেসব ভ্রূণে হচ্ছে শস্যকলা, অর্থাৎ ওই যে 3N বলেছিলাম যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যে আরেকটা শুক্রাণু, দ্বিতীয় শুক্রাণু যেটা মিলিত হয়ে যে থ্রাইসেন গঠন করে, সেটা হলো শস্যকলা বলেছিলাম। সেটা যাদের হয় না তাদের হচ্ছে এইভাবে সরাসরি উদ্ভিদ সৃষ্টি করা যায়। যাদের হচ্ছে নিষেক হয় না, তাদের বা প্রজননের হার কম, তাদের সংখ্যা বৃদ্ধি করা যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখবো। এতক্ষণ হচ্ছে আমরা কি কি করা যায় সেটা দেখেছি, এখন আমরা কিছু এক্সাম্পল জানবো যে কোন কোন দেশে একেবারে কি বলবো এটাকে বাস্তব প্রয়োগের মাধ্যমে কিভাবে উপকৃত হয়েছে। যেমন ফরাসি বিজ্ঞানী জর্জ মরেল 1964 সালে প্রমাণ করেছেন কি, সেই 1964 সালে, তার মানে কি কত আগে টিস্যু কালচারের ব্যবহার শুরু হয়েছে। দেখো, সিম্বিডিয়াম নামক এক ধরনের অর্কিডের মেরিস্টম থেকে, মেরিস্টম হচ্ছে সেই অংশটুকু উদ্ভিদ বা কাণ্ডের অগ্রভাগের একটা অংশ, মেরিস্টম বলা হয় এটাকে, যেখান থেকে এক্সপ্ল্যান্টটা নির্বাচন করা হয়। তো মেরিস্টম থেকে বছরে 40,000 চারা পাওয়া সম্ভব, যেখানে নাকি একটা অর্কিড থেকে খুব কম পরিমাণে চারা পাওয়া যেতে পারে, মানে নর্মালি সেখানে 40,000 চারা পাওয়া গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার থাইল্যান্ডে হচ্ছে কি করা হয়, এই অর্কিড থেকে প্রায় 50 মিলিয়ন অনুচারা তৈরি করেছে থাইল্যান্ড। এবং থাইল্যান্ড সহ আরো কিছু দেশ আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এরা কি করছে, প্রচুর পরিমাণে এই অনুচারা অথবা ধরো চারা তৈরি করে ফুল উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে রপ্তানি করার পর। আচ্ছা, আরেকটা কি, 1952 সালে মার্টিন নামক একজন বিজ্ঞানী মেরিস্টম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালিয়া এবং আলু গাছ, এগুলো প্রত্যেকটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এখন আমি যে উদাহরণগুলো দিচ্ছি খুব মনে রাখতে হবে। রোগমুক্ত কি উদ্ভিদ, কোন বিজ্ঞানী, মার্টিন নামক বিজ্ঞানী, কত সালে, 1952 সালে। কি কি রোগমুক্ত চারা উৎপাদন করেছেন? ডালিয়া এবং আলু গাছের চারা উৎপাদন করেছেন। মেরিস্টম কালচারের মাধ্যমে ভাইরাসের রোগাক্রান্ত ফুল ফল গাছকে কি করা হয়, রোগমুক্ত করা যায়। সেক্ষেত্রে আলু চাষটা অত্যন্ত সফল হয়েছে। মালয়েশিয়া ওয়েল পাম নামক বংশবৃদ্ধি, মানে গাছের বংশবৃদ্ধি করে করা হয়েছে কিভাবে, টিস্যু কালচারের মাধ্যমে। আরো কিছু ব্যবহার আছে, আমরা এখন দেখবো। আচ্ছা, তার মধ্যে টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটা অঙ্গজ টুকরা থেকে 44 কোটি চারা, 44 কোটি সংখ্যাটা মনে রাখবা, আর কোন উদ্ভিদ থেকে সেটা মনে রাখবা, চন্দ্রমল্লিকা, ঠিক আছে? আচ্ছা, উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে দেশে জুই ফুল আমরা জানি, এবং জুই যে ইয়েটা আছে, সুগন্ধিটা আছে বা স্প্রে, বডি স্প্রেটা আছে অথবা সেন্ট যেটাই বলো না কেন, অত্যন্ত দামি এবং খুব
চলে, হ্যাঁ, মানুষ খুব ব্যবহার করে। সেটা কিন্তু জুট উদ্ভিদ থেকে, জুট উদ্ভিদের সিরাম থেকে তৈরি করা হয়েছে, রস থেকে তৈরি করা হয় টিস্যু কালচারের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা কথা বলবো এমন একটা উদাহরণ যেটা নাকি তিমি মাছের তেল থেকে কি করা হয়, রকেট, উড়োজাহাজ বা জেট বিমান ইত্যাদির হচ্ছে জ্বালানি তৈরি করা হয়, মানে জ্বালানি হিসেবে ইউজ করা হয় তিমি মাছের তেল। এখন তিমি মাছ এইভাবে করে কি করা হয়, তিমি মাছগুলোকে মেরে ফেলা হচ্ছে। আমাদের প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু দিন দিন বিলুপ্তের মুখে চলে যাচ্ছে। এই বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য তার বিকল্প হিসেবে কি করা হচ্ছে, জোজোবা নামক উদ্ভিদ থেকে ওই একই ধরনের প্রায় তেল নিষ্কাশন করে ওই একই কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে বর্তমানে কি করা হচ্ছে, তিমি মাছ সেই ধরো নিধন থেকে রক্ষা পাচ্ছে। আর এটা জোজোবা উদ্ভিদটা কিন্তু কেবলমাত্র মরুজ পরিবেশ ছাড়া জন্মায় না, অথচ বর্তমানে টিস্যু কালচারের মাধ্যমে উপযুক্ত মানে যে কোনো পরিবেশে এটাকে খাপ খাইয়ে নিয়ে বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে এই টিস্যু কালচারটা করা সম্ভব হচ্ছে উদ্ভিদের। এখন আমরা জানবো বাংলাদেশে কিছু টিস্যু কালচারের ব্যবহার। বিভিন্ন দেশ এবং বিদেশি অর্কিডের চারা উৎপাদন সমাজে তুমি দেখবা ফুলের দোকানগুলোতে প্রচুর অর্কিড ফুল। তো অর্কিড তো আসলে মানে কি বলবো, এটাকে আমদানি করতে করতে এর দফা রফা হয়ে যাবে বাংলাদেশের যে প্রেক্ষাপট। সেক্ষেত্রে কি করা হয়, আমাদের বাংলাদেশের টিস্যু কালচারের মাধ্যমে প্রচুর অর্কিডের চারা উৎপাদন করা হচ্ছে, বেলের চারা, কাঁঠালের চারা উৎপাদন করা হচ্ছে। তারপর কিছু ফুল যেগুলো নাকি ধরো বাড়িঘর সাজাতে, বিয়ের গাড়ি সাজাতে ইত্যাদিতে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। চন্দ্রমল্লিকা, গ্লাডিওলাস, লিলি, কার্নেশন ইত্যাদি বিদেশি ফুল আমাদের দেশে উৎপাদন করা হচ্ছে। ডাল জাতীয় বিভিন্ন শস্য, বাদাম, পাটের চারা ইত্যাদি উৎপাদন করা সম্ভব হয়েছে। টিস্যু কালচার প্রয়োগ করে আলুর রোগ মুক্ত চারা এবং বীজ, মাইক্রো টিউবার মানে টিউব, কিন্তু তোমরা জানো যে আলুকে কিন্তু টিউবার বলা হয়, তো এই মাইক্রো টিউবার তৈরি করা হচ্ছে এটার মাধ্যমে। আচ্ছা, এই ছিল আমাদের টিস্যু কালচারের ব্যবহার। এখন আমরা চলে যাব রিকম্বিনেন্ট ডিএনএ ধাপসমূহ। আমাকে একজন কেউ বলো তো, রিকম্বিনেন্ট ডিএনএ ধাপসমূহ আগের ক্লাসে ভালো করে দেখাতে পেরেছিলাম? কোন ক্লাসের জন্য একটু ডিস্টার্ব হয়েছিল, আমার কারেন্টের বিদ্যুৎ চলে গিয়েছিল, তোমাদের কি? কেউ একজন বলো রিকম্বিনেন্ট ডিএনএ ধাপসমূহ। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? Yes, miss. তো বলো না কেন, রিকম্বিনেন্ট ডিএনএ পড়েছিলাম নাকি বলো যে আমি সেটাও জানি না? এনিওয়ে, Yes, miss. আপনি ভিডিও দেখাইছিলেন কিন্তু সাউন্ড আসছে না। হ্যাঁ, সাউন্ড আসে না। আজকে আমরা ইনশাআল্লাহ সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো রিকম্বিনেন্ট ডিএনএ ধাপ সমূহের মধ্যে প্রথম যেটা করতে হবে, দাতা অর্থাৎ কোন জীবটা থেকে আমরা প্লাজমিডটা নির্বাচন করব সেটাকে নির্বাচন করতে হবে আগে। সেটা হচ্ছে কি, অ্যাস্কেরিসিয়া কলাই নামক একটা আমাদের অন্ত্রে বসবাস করে একটা ব্যাকটেরিয়া, যার নাম হচ্ছে কি অ্যাস্কেরিসিয়া কলাই। এটা হচ্ছে তার বৈজ্ঞানিক নাম। এই অ্যাস্কেরিসিয়া কলাইয়ের দেহে যে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায় সেটা হচ্ছে প্লাজমিড হিসেবে ব্যবহার করা হবে। এখন প্লাজমিডের সংজ্ঞাটা তুমি কি লিখবে? স্বপ্রজননক্ষম বৃত্তাকার এবং দ্বিস্তরযুক্ত ডিএনএ অণুকে বলা হয় প্লাজমিড। প্লাজমিড নির্বাচনের পর আরেকটা কাজ হচ্ছে যে কাঙ্ক্ষিত জিনের বাহক হিসেবে আমাকে একটা কাঙ্ক্ষিত জীব থেকে সেই জিনটাকে নির্বাচন করা, আমি কোন বৈশিষ্ট্যটা চাচ্ছি সেই জিনটাকে নির্বাচন করা প্রথম কাজ। তাহলে প্রথম হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে প্লাজমিড নির্বাচন করা, আরেকটা হচ্ছে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের জিনকে নির্বাচন করা। নির্বাচন করা হয়ে গেলে এবার আমরা কি করব, প্লাজমিড ডিএনএটাকে নিয়ে একটা এনজাইম আছে, প্রাকৃতিক কাঁচি বলা হয় এটাকে। এই প্রাকৃতিক কাঁচি অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে আমরা প্লাজমিড অণুটাকে কেটে নিব এবং একই রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ থেকে ওই কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের যে জিনটা আছে সেটাকে আমরা কেটে নিব। এখন কথা হচ্ছে রেস্ট্রিকশন কেন? হ্যাঁ, তখন যে দাতা ডিএনএ থাকবে ওর ওই জিনের কি হবে? ওই জিনটা যে কেটে নিলাম ওটা ফেলে দিব, ওটা তো আর কোনো কাজে লাগবে না। আমরা প্লাজমিড ডিএনএ থেকে যে টুকরাটা নিব সেই টুকরাটাকে ফেলে দিব, সেই টুকরার জায়গায় আমরা কাঙ্ক্ষিত জিনের খণ্ডটাকে জোড়া লাগিয়ে দিব। বুঝতে পারছি? এটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ অ্যাকচুয়ালি। এখন আমি ছোট্ট একটা প্রশ্ন করি, রেস্ট্রিকশন এনজাইম কেন? এটার উত্তরটা এরকম আসবে যে রেস্ট্রিকশন এনজাইম হচ্ছে এমন একটা প্রাকৃতিক এনজাইম যে এনজাইমটাকে যদি যে কোনো বস্তুতে একই রেস্ট্রিকশন এনজাইম যদি ব্যবহার করা হয় তাহলে সবগুলো টুকরা একই আকৃতি প্রাপ্ত হবে। এখন আমরা যে প্লাজমিড ডিএনএ থেকে যে টুকরাটাকে নিব সেই টুকরার মতো যদি আমার কাঙ্ক্ষিত জিনের টুকরাটা না হয় তাহলে কিন্তু জোড়া লাগবে না। তোমরা জানো এটা যে ছাঁচের মতো যদি না হয় তাহলে জোড়া লাগানো পসিবল না। এই কারণে একই রেস্ট্রিকশন এনজাইম আমরা এই উভয় ক্ষেত্রে ব্যবহার করব। ব্যবহার করার পর যখন কেটে নেওয়া হলো তখন কি করতে হবে, আমি এই প্রবলেমটা সলভ করতে মনে থাকে না। আচ্ছা, যাই হোক,
এরপর ডিএনএ লাইগেজ এনজাইম, এটার নাম হচ্ছে ডিএনএ লাইগেজ এনজাইম। ডিএনএ লাইগেজ এনজাইম হচ্ছে তোমার সুপার গ্লুর মতো কাজ করবে, আঠার মতো কাজ করবে। কিভাবে? যে প্লাজমিড ডিএনএ থেকে টুকরাটা ফেলে দিয়ে সেই খালি জায়গাতে আমরা কাঙ্ক্ষিত ডিএনএটাকে লাইগেজ এনজাইম দ্বারা যুক্ত করে দেব। এখন আমরা যে নতুন যে ডিএনএ অণুটা পেলাম, একটা আলাদা খণ্ডযুক্ত, অথবা তুমি এটা বলতে পারো যে নতুন বৈশিষ্ট্য সমন্বিত যে প্লাজমিড ডিএনএটা আমরা পেয়েছি বা নতুন ডিএনএটা পেয়েছি, এই ডিএনএটার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এখন যদি রিকম্বিনেন্ট ডিএনএ 1 মার্কসের সংজ্ঞা আসে, তাহলে তুমি কি লিখবা? যে প্লাজমিড ডিএনএ এর সাথে কাঙ্ক্ষিত জিনের টুকরাকে যুক্ত করার পর নতুন বৈশিষ্ট্য সমন্বিত যে ডিএনএ অণু পাওয়া যায় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়। ঠিক আছে, এবার কি করতে হবে? আমরা তো রিকম্বিনেন্ট ডিএনএ পেয়ে গেলাম। রিকম্বিনেন্ট, আমি এখন চিত্রটাতে চলে যাই। রিকম্বিনেন্ট ডিএনএ তে দেখো এই পর্যন্ত হচ্ছে, মানে কার্য কোথায়? ব্যাকে যাওয়া যায় না, প্রিভিয়াসে যাওয়া যায় না। এই তো, গুড। আচ্ছা, তাহলে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ, আমি কিন্তু এতক্ষণ এই পর্যন্ত বর্ণনা করেছি, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এই লালটা হচ্ছে তোমার এই যে দেখো প্লাজমিড থেকে দেন টুকরাটা কেটে ফেলা হয়েছে, আর এখানে কাঙ্ক্ষিত ডিএনএ এই যে টুকরা কেটে নেওয়া হয়েছে এবং দেখো এখানে যুক্ত করে দেওয়া আছে। এখন আমরা 3টা চিত্র না দিয়ে একটা চিত্র দিতে পারি, শুধু মাঝখানেরটা দিই। ঠিক আছে, তো এই রিকম্বিনেন্ট ডিএনএ পাওয়ার পর, ধরো একটা রিকম্বিনেন্ট ডিএনএ আমি অনেক কষ্টের পরে, অনেক শ্রম এবং সাধনার পরে, অনেক টাকা পয়সা অর্থ পরিশ্রম ব্যয় করার পরে, সময় ব্যয় করার পরে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএটা পেলাম, কিন্তু এখন যদি এটা নষ্ট হয়ে যায় তখন তো শেষ, আমার সমস্ত কষ্ট শেষ। এখন কি করতে হবে? এটাকে সংখ্যা বৃদ্ধি অথবা ক্লোনিং এর জন্য দিতে হবে, ক্লোন করতে হবে, অসংখ্য কপি তৈরি করতে হবে, তাহলে আমার এই কষ্টটা এনশিওর হবে, যেটা থাকবে। এখন এটাকে কি করতে হবে? আরেকটা অ্যাস্কেরিয়া কোলির দেহে এটাকে ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় প্রবেশ করিয়ে দিতে হবে, অর্থাৎ যে প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএটাকে সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে নতুন কোনো ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন প্রক্রিয়া প্রবেশ করানোর পরে দেখো কি করে, আমরা জানি বাইনারি ফিউশন প্রক্রিয়ায় হচ্ছে ব্যাকটেরিয়া, অর্থাৎ দ্বিবিভাজন প্রক্রিয়া ব্যাকটেরিয়া বংশ বিস্তার করে। তো এই দ্বিবিভাজন প্রক্রিয়া বংশ বিস্তার করা, তার মানে একটা ব্যাকটেরিয়া থেকে দুটা ব্যাকটেরিয়া, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম করে করে কি হবে? অসংখ্য কপি তৈরি করবে। তাহলে যতটা ব্যাকটেরিয়া এখানে তৈরি হবে, আমরা ততটা কি করব? রিকম্বিনেন্ট ডিএনএ পাচ্ছি, তার মানে আমরা অসংখ্য কপি পেয়ে যাচ্ছি। এবার এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রয়োগ করা হবে। তুমি এখন কথা হচ্ছে আমরা কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করবো? আমরা অসংখ্য জীবে যতটা কপি পারবো তত জীবে আমরা এটাকে প্রবেশ করিয়ে নিয়ে নতুন বৈশিষ্ট্যের জীব। মিস, এই যে রিকম্বিনেন্ট ডিএনএ ওই ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ কি করে করায়? ট্রান্সফরমেশন প্রক্রিয়া, ট্রান্সফরমেশন, অর্থাৎ যে কালচার মাধ্যমে কাটা হয় না, কাটা হবে না, এটাকে এক ধরনের ফর্মুলা আছে, ফর্মুলা ইউজ করে ওর যে প্রাচীরটা আছে, ও প্রাচীরটার ভেদ করিয়ে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করিয়ে দেওয়া হয়। এবং এমন একটা কালচার মাধ্যম আছে যে কালচার মাধ্যমে খুব ইজিলি ব্যাকটেরিয়ার দেহে রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ হয়ে যাবে। এটা একটা নতুন। মিস, তাহলে ওই যে ব্যাকটেরিয়ার মধ্যে যে আগের যে প্লাজমিডটা ছিল, মিস, তাহলে ওই প্লাজমিডটা হবে না, সেটা তো থাকবে, সেটা কোনো ব্যাপার না, সেটা থাকবে, সেটা থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে আমার যে রিকমেন্ড ডিএনএ সেটা আমার কপি তৈরি হলেই হলো। ঠিক আছে, এখন কি হবে? দেখো একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা দেখো, এটা কিন্তু এখনো বিভাজিত হয়নি, তাকে রিকমেন্ড ডিএনএটা তৈরি মানে প্রবেশ করে দেওয়ার পর সে কি করলো? কপি তৈরি করলো দুটা। ঠিক আছে, কপি তৈরি করার পর এবার হচ্ছে সে দ্বিবিভাজন প্রক্রিয়ায় একটা করে ব্যাকটেরিয়া নিয়ে, যেমন এটাতে একটা, দেখছো এটা হচ্ছে বিভাজনের পরে, আবার এটার মধ্যে আবার দুটা কপি তৈরি হবে, দেন সে আবার বিভাজিত হবে। এইভাবে করে হচ্ছে অসংখ্য কপি তৈরি করবে এবং নিজের দেহে কপি তৈরি করার মাধ্যমে আমরা কি করব? অসংখ্য ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ ক্লোন পাবো এবং সেই ক্লোনটা আমরা মাইক্রো ইনজেকশন প্রক্রিয়ায় হচ্ছে বিভিন্ন প্রাণীর দেহে বা জীবের দেহে প্রবেশ করিয়ে দিলে নতুন যে চারিত্রিক বৈশিষ্ট্য সমন্বিত জীবটা পাবো, ওই জীবটাকে বলা হবে হচ্ছে ট্রান্সজেনিক জীব। অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে নতুন বৈশিষ্ট্য বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সমন্বিত জীবটাকে বলা হয় হচ্ছে ট্রান্সজেনিক জীব। এখন আমরা হচ্ছে ভিডিওটা দেখব। ঠিক আছে, আমি একটু ফ্যানটা বন্ধ করে দিই, তাহলে সাউন্ড শুনতে পাবে ভালো।
সাউন্ড শুনতে পাচ্ছো? শুধু একজন বলো। নো মিস। না মিস। শুনতে পাচ্ছো না? নো মিস। কিন্তু No, গত ক্লাসে তো ওরা শুনতে পেয়েছিল। আমি যে ও আচ্ছা, মিস, স্ক্রিন শেয়ারের সময় শেয়ার কম্পিউটার সাউন্ডটা দিতে হবে, না হলে আপনার কম্পিউটারের সাউন্ড আসবে না। কোথায় দিব এটা? শেয়ার কম্পিউটার স্ক্রিন শেয়ারের সময় মিস, স্ক্রিন শেয়ারের সময় আমি স্ক্রিন এখন শেয়ারটা অফ করে আবার অন করেন। আচ্ছা, ওখানে শেয়ার কম্পিউটার সাউন্ড নামে একটা অপশন আছে। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। স্টপ শেয়ার না? ওকে, আচ্ছা। এখন হচ্ছে আমি আবার স্ক্রিন শেয়ারে যাব। স্ক্রিন শেয়ারে যাওয়ার পরে কোথায় আছে বলো? শেয়ার কম্পিউটার সাউন্ড। ও আচ্ছা, এই যে দেখো, না জানলে যা হয় আর কি। এখন দেখো, একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইয়েস মিস, শোনা যায়। ওকে, এর সাউন্ড আসছে। ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন ম্যানিপুলেশন জিএম ও বলা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত ট্রান্সজেনিক উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে। বিজ্ঞানের দৃষ্টিতে সমস্ত প্রাণীর বিকাশের মূলে নিহিত রয়েছে এর ডিএনএর জেনেটিক কোড। ডিএনএ হল জীবদেহের নীল নকশা। ডিএনএতে সংরক্ষিত তথ্যের উপর জীবদেহের জৈব রাসায়নিক প্রক্রিয়ার ব্যবস্থাপনা নির্ভর করে। জীবদেহের ডিএনএর বিভাষিত একক বৈশিষ্ট্যকে জিন বলা হয়। 1970 সালে আণবিক কাঁচি নামে সমাদৃত রেস্ট্রিকশন এনজাইম, যা দিয়ে ডিএনএ অণু কাটা যায়, আবিষ্কারের পর মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যাত্রা শুরু হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যে কৌশল অবলম্বন করে এক জীবের কোষ থেকে অন্য জীবে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি বলে। এই প্রযুক্তি কাজে লাগিয়ে ডিএনএ সূত্রের কাঙ্ক্ষিত অংশ ক্ষুদ্র এককোষী আবাদী জীব তথা ব্যাকটেরিয়া থেকে মানবদেহে, উদ্ভিদ কোষ থেকে প্রাণীদেহে এবং প্রাণী কোষ থেকে উদ্ভিদ দেহে স্থানান্তর করা সম্ভব হয়েছে। আর এই কাজ সফল করতে কোনো এক জীবের ডিএনএ জেনেটিক পদার্থকে এমনভাবে পরিবর্তিত করা হয় যাতে তার নিজস্ব জিনের কাজ করার ক্ষমতা লোপ পায়, কিংবা ভিন্ন কোনো জীবের জেনেটিক পদার্থের সাথে মিশে নতুন জিন বা বৈশিষ্ট্য সৃষ্টি করে। উন্নত বিশ্বের অনেক দেশেই অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ঔষধ কোম্পানি রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করে বাণিজ্যিক সুবিধাদি গ্রহণ করছে। উদাহরণস্বরূপ, মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে। তাছাড়া রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফসল উদ্ভিদের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। এসব জাতকে ট্রান্সজেনিক উদ্ভিদ বলে। রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ: 1. ডিএনএ নির্বাচন। 2. ডিএনএর বাহক নির্বাচন। 3. ডিএনএ কর্তন। 4. কর্তনকৃত ডিএনএ প্রতিস্থাপন। 5. পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর। 6. রিকম্বিনেন্ট ডিএনএর সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন। বর্তমান বিশ্বে বর্ধিত জনসংখ্যার খাদ্য উৎপাদন, শিল্প উৎপাদন, পরিবেশ রক্ষা সহ মানব জীবনের নানান চাহিদা মেটাতে কাজ করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। মেডিকেল সায়েন্স এবং ফার্মাসিউটিক্যালস ও কসমেটিক ইন্ডাস্ট্রির জীবন রক্ষাকারী ঔষধ উৎপাদন, এনজাইম ও হরমোন উৎপাদনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিতে উন্নত প্রযুক্তির ফলনের জন্য জেনেটিক প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন প্রচণ্ড ঠান্ডা পরিবেশ টমেটো উৎপাদনের জন্য প্রতিকূল। এই পরিবেশে টমেটোর ফলন কম হয়। অন্যদিকে মাছ অনেক ঠান্ডা পরিবেশে স্বাচ্ছন্দ্যে টিকে থাকতে পারে। বিজ্ঞানীরা
কি জিনের কারণে মাছ অত্যন্ত ঠান্ডা প্রতিরোধ করতে পারে তা শনাক্ত করে জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে টমেটোতে এই অ্যান্টিফ্রিজ ঠান্ডা প্রতিরোধক জিনকে সন্নিবেশিত করে নতুন জাতের টমেটো আবিষ্কার করছে। এভাবে প্রচণ্ড শীতের প্রতিকূল পরিবেশেও টমেটোর ফলন বাড়ানো যায়। আমাদের দেশের কৃষকরা পাট চাষ করে। বর্তমানে কৃষিতে উন্নত জাতের ফলনের জন্য জেনেটিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের হাইব্রিড ফসল উৎপাদন করা হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি জটিল প্রযুক্তি। এই প্রযুক্তিকে অনেক সূক্ষ্ম বিশ্লেষণ করতে হয় এবং তথ্য সংরক্ষণ করতে হয়। এই প্রযুক্তির বিভিন্ন প্রক্রিয়ায় তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহার হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার, ইউজ অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইনসুলিন তৈরি। মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন হল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সবচেয়ে বড় সুফল। ইনসুলিন ডায়াবেটিস রোগের চিকিৎসায় প্রয়োজন হয়। উন্নত মানের ফসল উৎপাদন। ফসল উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন সয়াবিন, ভুট্টা, তুলা, তেলবীজ, টমেটো, পেঁপে ইত্যাদি জিন বৈশিষ্ট্য পরিবর্তন করে এগুলোর উৎপাদন বৃদ্ধি, পোকামাকড় ও অন্যান্য উদ্ভিদনাশক ছত্রাক ও ভাইরাস প্রতিরোধ করা যাচ্ছে। জেনেটিক্যালি পরিবর্তিত ফসল অধিক খরা ও ঠান্ডা সহ্য করতে পারে। রোগের চিকিৎসা। জিন থেরাপির মাধ্যমে রোগের চিকিৎসা এবং ত্রুটিপূর্ণ মানুষের জিন পরিবর্তন করে সুস্থ করে তোলা যায়। ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন। নির্দিষ্ট জিনের ক্লোনিং দ্বারা নতুন অনেক ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করা হয়। হরমোন তৈরি। শিল্পজাত ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হিউম্যান গ্রোথ হরমোন বামনত্ব বেটে রোধ করে এবং পোড়া ত্বক, ফেটে যাওয়া হাড় এবং খাদ্যনালীর আলসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। ভাইরাস নাশক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি ইন্টারফেরন মানব কোষ থেকে নিঃসৃত এক ধরনের রস ভাইরাস নাশক অ্যান্টিভাইরাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। টিকা জ্বালানি তৈরি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ফলে জৈব কারখানায় প্রচুর পরিমাণে প্রোটিন ও এনজাইম উৎপাদন করা যায়। মৎস্য উন্নয়ন করার জন্য। জেনেটিক ত্রুটিসমূহ নির্ণয় করার জন্য। ওকে, আবার কেন আসলো? নেক্সট। ওকে, তো এই ভিডিওটাও কিন্তু ওভারঅল আমাদের আজকের যে চ্যাপ্টারটা ওভারঅল চ্যাপ্টারটার উপরে ছিল। আশা করি বুঝতে পেরেছো। এখন আমাকে বলো এই চ্যাপ্টার থেকে কারো কোনো প্রশ্ন থাকলে অথবা পরীক্ষা সংক্রান্ত। ভিডিওতে যে বললো 1970 সালে রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কারের পরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যাত্রা শুরু হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর না জেনেটিক ইঞ্জিনিয়ারিং না, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু শুরু হয়েছে অনেক আগে থেকে। রেস্ট্রিকশন এনজাইমটা তৈরি হয়েছে মানে আবিষ্কৃত হয়েছে, আসলে এগুলো তো ছিল আগেই, আবিষ্কৃত হয়েছে 1970 সালে, যেটাকে আমরা প্রাকৃতিক কাঁচি হিসেবে চিনি। ঠিক আছে, এটা। আর কোনো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে বা পরীক্ষা সংক্রান্ত অন্য কোনো কিছু?
রিটেস্টের সিলেবাস 11 থেকে 14 না? 11 থেকে 14 হওয়ার কথা মনে করো, আমি যতটুকু জানি এটা। তবে ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ক্লিয়ারেন্স দেওয়া হবে যে কোন চ্যাপ্টার আমরা ছাত্রদের জানিয়ে দিব, ঠিক আছে? এটা হয়তো রিপোর্ট টু প্রিন্সিপালে আমার মনে হয় সকল সিলেবাস গুলো জানিয়ে দেওয়া হবে, যতটুকু দেখছি আর কি আমি। আচ্ছা, আর ট্রান্সজেনিক জীব আর জিএমওর মধ্যে আরেকটু ডেসক্রিপশন আমি দেই, যেহেতু 1 মিনিট সময় আছে, আমি অল্প একটু বলি। ট্রান্সজেনিক, আমি জিএমওটা আগে বলি। জিএমও যেমন ধরো কোনো একটা জীব ধরো জেনেটিক্যালি ডিসঅর্ডারে ভুগছে, অর্থাৎ তার এমন একটা ত্রুটিপূর্ণ জিনের কারণে তার বাহ্যিকভাবে একটা ত্রুটিপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। এখন বিজ্ঞানীরা দেখলেন যে যে জিনটার মধ্যে ত্রুটিপূর্ণ, মানে যে জিনটা ত্রুটিপূর্ণ, সেই জিনটাকে সারিয়ে তোলা সম্ভব। কিভাবে? সেটা হচ্ছে এই যে এই প্রযুক্তিটাই কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। যাই কিছু করা হোক না জিনের ভেতরে বা ডিএনএর ভেতরে, যে কাজ যতটুকুই কাজ করা হোক না কেন, সেটা রেস্ট্রিকশন এনজাইম কাজে লাগুক বা না লাগুক, ঠিক আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক আগে থেকে। যাই হোক, তো ওই জিনটাকে মনে করো যতটুকু ত্রুটিপূর্ণ, অর্থাৎ মিস ম্যাচিং, এই যে এটিসিজি এর যে বন্ধনের মধ্যে যদি গরমিল হয়ে যায় তখন আসলে ত্রুটিগুলো দেখা যায়। এখন ওই অংশটুকু ধরো কেটে বাদ দিলেই জিনটা নতুন যে জিন তৈরি হবে, অর্থাৎ কপি তৈরি করবে, তখন হচ্ছে এই জীবের পরবর্তী বংশে আর এই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না, ত্রুটিপূর্ণ বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না। তখন কিন্তু এই জীবটাকেও জিএমও বলা হবে, কারণ কি তার জিনে কাজ করা হয়েছে। আর ট্রান্সজেনিক জীবটা কি দেখো, ট্রান্সজেনিক জীব হচ্ছে নতুন বৈশিষ্ট্য সংযোজন করা হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম হচ্ছে কি বলে এটাকে, চারিত্রিক বৈশিষ্ট্যের সংযোজন বা বিয়োজন, যেটাই হোক না কেন সেটা জিএমও। আর ট্রান্সজেনিক জীব মানে নতুন কাঙ্ক্ষিত কোনো বৈশিষ্ট্য যদি ওই জীবের সাথে অ্যাড করা হয় এবং সেটা প্রকাশ পায়, তখন সেটাকে বলা হবে, নতুন জীবটাকে বলা হবে ট্রান্সজেনিক জীব, ঠিক আছে? জেনেটিক্যালি মডিফাইড, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া যা কিছুই করা হোক না সেটাই হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ট্রান্সজেনিক জীব কেবলমাত্র নতুন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য যোগ করলে সেটা হবে। ওকে, তো ঠিক আছে, পরীক্ষার জন্য আর কোনো প্রশ্ন আছে? নো মিস। আচ্ছা, তাহলে ইনশাআল্লাহ বেস্ট অফ লাক, পরীক্ষা দাও, এটাই প্রিটেস্ট হিসেবে গণ্য হবে।